হ্যালো, তোমরা সবাই কেমন আছো? স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে আজকে তোমাদের জন্য একটি বিশেষ নিবেদন। আশা করছি তোমরা অনেক দিন ধরে রূপকথার গল্প শুনতে মিস করছো। আমি তো অবশ্যই মিস করি। রূপকথার গল্প শুনতে আমার ভীষণ ভালো লাগে এবং পড়তে তো অবশ্যই। তাই জন্য আজকে তোমাদের সামনে আমি আবার একটা রূপকথার গল্প পরিবেশন করতে চলেছি আমার সেই পছন্দের বইটা থেকে, দেশ বিদেশের রূপকথা। গল্পের বইটির সম্পাদনা করেছেন সমুদ্র মুখোপাধ্যায়। তাহলে আজকের গল্পটা শুনে নেওয়া যাক। গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আমার আজকের গল্পটির নাম হলো নিখুঁত মানুষ। অনেক দিন আগে এক রাজা ছিলেন, তার ছেলেপিলে ছিল না। একদিন একজন সাধু এসে রাজাকে বললেন, আপনার যখন এতই ছেলের শখ, তখন আপনাকে একটা ওষুধ দেব। সেটি রানীমাকে যদি খাওয়ান, তার যমজ ছেলে হবে। তবে ওষুধটা শুধু এই শর্তে দেব যে একটি ছেলে রেখে অন্যটি আপনি আমাকে দেবেন। যদিও রাজার মনে হলো শর্তটি বড়ই কঠিন, তবু একটিও ছেলে না থাকলে কে যে তার এই বিশাল রাজ্য, এত ধনসম্পদ ভোগ করবে, এই ভেবে শেষ পর্যন্ত তিনি রাজি হলেন। রানীমা সাধুর ওষুধ খেলেন। কয়েক মাস পরে তার অবিকল একরকম দেখতে দুটি ছেলে হলো। যমজ ছেলেদের ক্রমে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর বয়স হলো। তবু সাধু একজনকে নিতে এলেন না। রাজা রানী ভাবলেন সাধুর বয়স হয়েছিল, নিশ্চয়ই তিনি স্বর্গে গেছেন। এই মনে করে তারা নিশ্চিন্তে ছিলেন। সাধু কিন্তু মোটেই মারা যাননি, দিব্যি জল জ্যান্ত অবস্থায় সযত্নে বছর গুনছিলেন। ছেলে দুটির শিক্ষার জন্য পণ্ডিত রাখা হলো। দেখতে দেখতে তারা বেশ জ্ঞানী হয়ে উঠল। তাছাড়া গুরুর কাছে অস্ত্রবিদ্যা, ঘোড়ায় চড়া, তীর ধনুক ছোড়াও শিখল। দুজনেই দেখতে বড় সুন্দর ছিল। সকলেই তাদের যেমন ভালোবাসতো, তেমনি শ্রদ্ধাও করত। রাজপুত্রদের যখন 16 বছর বয়স হলো, সাধু হঠাৎ রাজবাড়ির সিংহ দরজায় দেখা দিয়ে পুরনো শর্ত মতো তার অধিকার চাইলেন। তাই শুনে রাজা রানীর বুক ভেঙে গেল। তাদের ধারণা হয়েছিল সাধু ইহজগতে নেই। এখন তাদের সশরীরে সিংহ দরজায় দাঁড়িয়ে রাজপুত্রদের একজনকে দাবি করতে শুনে তাদের মুখ শুকিয়ে গেল। শোক সাগরে মগ্ন হলেন তারা। কিন্তু কোনো উপায় ছিল না, একটি ছেলেকে দিয়ে দিতেই হবে। সাধু যদি রেগে যান, তাহলে শাপ দিয়ে তিনি 2 রাজপুত্রকে, রাজা রানীকে, রাজবাড়ি, এমনকি গোটা রাজ্যের সবাইকে ভস্ম করে দিতে পারেন। কিন্তু কোন রাজপুত্রকে দেবেন? দুজনেই যে সমান আদরের। রাজা রানীর মনের মধ্যে কি নিদারুণ দ্বন্দ্ব। এদিকে সব কথা শুনে 2 রাজপুত্রই বলতে লাগলো, আমি যাব, আমি যাব। ছোটজন বড়জনকে বলল, কয়েক মুহূর্তের জন্য হলেও তুমিই বড়, তুমি বাবার চোখের মণি, তুমি বাড়িতে থাকো, আমি সাধুর সঙ্গে যাই। অনেক হ্যাঁ না কান্নাকাটির পর চোখের জলে বুক ভাসিয়ে রাজা রানী বড় ছেলেকে সাধুর সঙ্গে যেতে দিলেন। বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে অন্দরমহলের উঠোনে বড় রাজপুত্র একটি গাছ পুঁতে মা বাবাকে আর ভাইকে বলল, এই গাছটি আমার প্রাণ। যতক্ষণ একে সবুজ সতেজ দেখবে, বুঝবে আমি খুব ভালো আছি। যদি কখনো দেখো গাছটার খানিকটা জায়গা শুকিয়ে যাচ্ছে, বুঝবে আমার অবস্থা ভালো নয়। গাছটার আগাগোড়া শুকলে বুঝবে আমি আর নেই। এই বলে মা বাবার পায়ের ধুলো নিয়ে ভাইকে আদর করে বড় রাজপুত্র সাধুর সঙ্গে চলে গেল। সাধুর সঙ্গে রাজপুত্র একটা প্রকাণ্ড বনের কাছে এসে দেখল একটি কুকুর 2টি বাচ্চাকে নিয়ে বনের ধারে দাঁড়িয়ে আছে। একটি বাচ্চা তার মাকে ডেকে বলল, মা, আমি ওই সুন্দর মানুষটির সঙ্গে যেতে চাই। মনে হয় উনি রাজপুত্র। কুকুর মা বলল, যাও বাছা। রাজপুত্র খুশি হয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। আরো কিছু দূর গিয়ে রাজপুত্র দেখলো গাছের ডালে একটা বাজ পাখি 2 ছানা নিয়ে বসে আছে।
একটা ছানা বলল, মা, আমি ওই সুন্দর মানুষটার সঙ্গে যেতে চাই, দেখে মনে হয় উনি রাজপুত্র। মা বলল, যাও বাছা। বাজ পাখির ছানা উড়ে এসে রাজপুত্রর হাতের কবজিতে বসলো। রাজপুত্র খুশি হয়ে তাকে সঙ্গে নিল। এইভাবে সাধুর সঙ্গে রাজপুত্র তার কুকুর বাচ্চা আর বাজ পাখির ছানা নিয়ে বনের মধ্যে দিয়ে চলল। হাঁটতে হাঁটতে তারা গভীর বনের ভিতরে মানুষের বাস থেকে বহু দূরে একটা পাতার কুটিরের সামনে পৌঁছলো। ওই কুটিরে সাধু থাকতেন। তিনি রাজপুত্রকে বললেন, তুমি আমার সঙ্গে এই কুটিরে থাকবে। তোমার প্রধান কাজ হবে আমার জন্য ফুল তুলে আনা। বনের সব জায়গায় তুমি ঘুরতে বেড়াতে পারবে, কিন্তু কখনো উত্তর দিকে যেও না, সেখানে গেলেই তোমার ভীষণ বিপদ হবে। বনে অনেক ফলমূল আছে, ইচ্ছে মতো খেও। ছোট ঝর্ণা আছে, তার জল পান করো। ওই জায়গা আর নিজের কাজকর্ম রাজপুত্রের মন্দ লাগতো না। রোজ ভোরে উঠে বনের ফুল তুলে সে সাধুকে দিয়ে আসতো। তারপর সাধু কোথায় যেন চলে যেতেন। সূর্য ডোবার আগে ফিরতেন না। সারা দিনটা রাজপুত্র ইচ্ছে মতো কাটাতে পারত। পোষা কুকুর ছানা আর বাজ পাখির ছানা কোলে নিয়ে সে সমস্ত বনময় ঘুরত। বনে অনেক হরিণ ছিল। তীর ধনুক নিয়ে তাদের পিছনে দৌড়তো। বেশ মনের আনন্দেই সময় কাটত। একদিন রাজপুত্রের তীর একটি হরিণের গায়ে লাগলো। আহত হরিণটি উত্তর দিকে ছুটল। সাধুর বারণ ভুলে গিয়ে রাজপুত্র তার পিছন পিছন ছুটল। বনের মধ্যে একটা চমৎকার বাড়ি। হরিণটা দৌড়ে সেই বাড়িতে ঢুকলো। তার পিছন পিছন রাজপুত্রও ঢুকে পড়ল। বনের ভিতর গিয়ে কিন্তু হরিণটাকে আর দেখতে পেল না। তার বদলে দেখলো পরমা সুন্দরী মেয়ে পাশার ছকের সামনে বসে আছে। রাজপুত্রকে দেখে মেয়ে বলল, এসো অচেনা পথিক, দৈবাত এসে পড়েছ বটে, কিন্তু আমার সঙ্গে এক দান পাশা না খেলে চলে যেও না। রাজপুত্র রাজি হলো। বাজির খেলা স্থির হলো। রাজপুত্র হারলে সুন্দরীকে তার বাজ পাখিটা দিয়ে দেবে। সুন্দরী হারলে সে রাজপুত্রকে ঠিক ওই রকমই আর একটা বাজ পাখি দেবে। সুন্দরী জিতলো, কাজেই সে বাজ পাখিটা নিয়ে একটা গর্তে রেখে দিল। তক্তা দিয়ে গর্তের মুখ বন্ধ করলো। রাজপুত্র বলল, এসো আর এক দান খেলি। এবার আমার কুকুর ছানা বাজি রইল। তুমি হারলে ওই রকম আর একটা কুকুর ছানা দেবে। সুন্দরী জিতলো। আবার সে কুকুর ছানাটাকে একটা গর্তে ভরে তক্তা চাপা দিল। রাজপুত্র নিজেকে বাজি রেখে তৃতীয়বার খেলতে গেল। বলল, যদি জেতে ওর মতো আর একজন রাজপুত্র এনে দিতে হবে। এবারও সুন্দরী জিতল। জিতেই রাজপুত্রকে ধরে গর্তে ভরে তক্তা চাপা দিল। ওই সুন্দরী মেয়ে আসলে মানুষ ছিল না, সে একটা রাক্ষসী। মানুষের মাংস খেত। রাজপুত্রের কচি শরীর দেখে তার জিভে জল এসেছিল, কিন্তু সেদিন তার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল বলে পরের দিনের জন্য গর্তে ভরে রেখেছিল। এদিকে রাজপুত্রের বাবার প্রাসাদে কান্নাকাটি পড়ে গিয়েছিল। ছোট ভাই রোজ একবার গিয়ে দাদার হাতে লাগানো গাছটা দেখে আসতো। এতদিন পর্যন্ত রোজই দেখেছিল তাজা সুন্দর সবুজ পাতা। তারপর হঠাৎ একদিন সে দেখলো গাছের পাতা শুকোচ্ছে। অমনি ছুটে গিয়ে মা বাবাকে সে খবর দিল। তারা এই মনে করলেন যে বড় রাজপুত্রের কোনো ভীষণ বিপদ হয়েছে। ছোট রাজপুত্র স্থির করলো সে যাবে দাদাকে উদ্ধার করতে। যাবার আগে সেও ওই রকম একটা গাছ পুঁতে মা বাবাকে বলে গেল, গাছ যতদিন সবুজ তাজা আছে আমিও নিরাপদে আছি। পাতা ঝরলে আমার বিপদ, গাছ মরলে আমার মৃত্যু। এই বলে রাজার ঘোড়াশাল থেকে সবচাইতে তেজি ঘোড়া নিয়ে সে বনের দিকে ছুটল। পথে দেখলো একটা বাচ্চা নিয়ে সেই মা কুকুরটি দাঁড়িয়ে আছে। দুই রাজপুত্র অবিকল একরকম দেখতে। কুকুররা ভাবলো এ বুঝি সেই। বাচ্চা কুকুর বললে, ভাইকে নিয়েছো, আমাকেও নাও। রাজপুত্র বুঝলো দাদাই তবে কুকুরছানা নিয়েছে। সেও অন্যটি তুলে নিল। বনের মধ্যে কিছু দূর যেতেই রাজপুত্র দেখলো একটি বাজ পাখির ছানা গাছের ডালে বসে আছে। ওকে দেখে পাখিটা বলল, ভাইকে নিয়েছো, দয়া করে আমাকেও নাও।
রাজপুত্র বুঝলো দাদাই পাখি নিয়েছে, তাহলে সে এই পথেই গিয়েছে। খুশি হয়ে সে বাজ পাখিকে সঙ্গে নিল। কুকুর আর বাজ পাখি নিয়ে সে গভীর বনের মধ্যে গিয়ে একটি সুন্দর কুটির দেখে বুঝলো এই তবে সাধুর কুটির। ঘরে কেউ ছিল না, না দাদা না সাধু। কি করবে ভেবে না পেয়ে ঘোড়াটাকে ছেড়ে দিয়ে নিজে গিয়ে কুটিরে বসে রইল। ঘোড়া ঘাস খেতে লাগলো। সূর্য ডুবলে সাধু ফিরে এসে বললেন, তুমি এসেছো বলে খুশি হয়েছি। তোমার দাদাকে এত করে বারণ করলাম উত্তর দিকে যেও না, তাও সে আমার কথা শুনল না। সে উত্তর দিকেই গেল। সেখানে এক রাক্ষসী থাকে। তোমার দাদা নিশ্চয়ই তার খপ্পরে পড়েছে। কে জানে, এতক্ষণে হয়তো সে তাকে খেয়ে ফেলে থাকতে পারে। সঙ্গে সঙ্গে রাজপুত্র উত্তর দিকে রওনা দিল। হঠাৎ দেখলো সামনে একটা বড় হরিণ। তার গায়ে তীর মারতেই সে ছুট দিল। সেই হরিণের পিছনে গিয়ে রাজপুত্র দেখলো সেটা একটা বাড়ির মধ্যে ঢুকলো। সেই বাড়িতে ঢুকে রাজপুত্র আশ্চর্য হয়ে দেখলো হরিণ টরিণের চিহ্ন নেই, শুধু একজন সুন্দরী মেয়ে পাশা খেলার ছকের সামনে বসে আছে। রাজপুত্রর বুঝতে বাকি রইল না এই সেই দুষ্টু রাক্ষসী। দাদা এরই হাতে পড়েছে। সুন্দরী বলল, এসেইছ যখন আমার সঙ্গে একদান পাশা খেলো। ছোট রাজপুত্র অমনি রাজি হয়ে গেল। আগের বারের মতোই বাজি ধরা হলো, খেলাও হলো। রাজপুত্র জিতলো। জিতে বলল, তাহলে দাও ঠিক আমার বাজ পাখির মতো আর একটা বাজ পাখি। কি আর করে সুন্দরী, বড় রাজপুত্রের পাখিটা বার করে দিল। পরস্পরকে পেয়ে দুই পাখির আনন্দ দেখে কে। তারপর আরেক দান খেলা হলো, আবার রাজপুত্র জিতল। এবার সুন্দরী রাজপুত্রের কুকুরছানা এনে দিল। সে দুটো তো নেচে কুঁদে একাকার। তারপর তৃতীয়বার খেলা হলো। বলা বাহুল্য রাজপুত্র আবার জিতল। এবার সুন্দরী নানা রকম ওজর দেখাতে লাগলো। তোমার মতো রাজপুত্র এই বনের মধ্যে আমি কোথায় পাবো বলো দেখিনি। রাজপুত্র তো ছাড়বার পাত্র নয়। শেষটা বাধ্য হয়ে সুন্দরী বড় রাজপুত্রকে এনে দিল। এতদিন পর পরস্পরকে দেখে দুই ভাই আহ্লাদে ভরপুর। তখন রাক্ষসী রাজপুত্রদের বলল, আমাকে যদি না মারো তাহলে এমন একটা গোপন কথা বলবো যার ফলে বড় রাজপুত্রের প্রাণ বাঁচবে। ওরা বলল, বলো কি সে গোপন কথা। সুন্দরী বলল, ওই সাধু হলেন মা কালীর উপাসক। তার মন্দির খুব কাছেই। উনি নিখুঁত মানুষ হওয়ার সাধনা করছেন। তার জন্য সদ্য মরা মানুষের আত্মার সঙ্গে যোগাযোগ করতে হয়। এর মধ্যে উনি 6টা মানুষকে বলি দিয়েছেন। তাদের মুন্ডগুলো মন্দিরের কুলুঙ্গিতে সাজানো আছে। 7টা মানুষ বলি দিলেই ওর সাধনায় সিদ্ধি লাভ হবে। উনি নিখুঁত মানুষ হবেন। বড় রাজপুত্র হবেন সেই 7ম বলি। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওই কালী মন্দিরে গিয়ে দেখে আসতে পারো। রাক্ষসীর কথা শুনে রাজপুত্ররা মন্দিরে গেল। বড় রাজপুত্র মন্দিরে ঢুকবা মাত্রই কুলুঙ্গির মুন্ডগুলো বিকটভাবে হাসতে শুরু করলো। ওই রকম দেখে শুনে রাজপুত্রের গায়ের রক্ত হিম। বড় রাজপুত্র বলল, আমাকে দেখে তোমরা হাসছো কেন? মুন্ডুগুলো বলল, হাসছি কারণ 2 দিন বাদেই তুমি আমাদের দলে যোগ দেবে। আমরা দলে ভারী হব। বড় রাজপুত্র বলল, তার মানে কি? একটা কাটা মুন্ড সকলের হয়ে বলল, রাজপুত্র, কয়েকদিনের মধ্যেই সাধুর সাধনার সিদ্ধি হবে। সেই সময় তোমাকে মন্দিরে এনে বলি দেওয়া হবে। তবে তোমার রক্ষা পাওয়ার একটা উপায় আছে। সেটা হলে আমরাও উদ্ধার পাব। রাজপুত্র বলল, বলো সে কি উপায়? আমি কথা দিচ্ছি তোমাদের জন্য যতটা পারি করব। কাটা মুন্ড বলল, তোমাকে বলি দেওয়ার জন্য মন্দিরে এনে সাধু বলবেন মা কালীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করো। যেই তুমি ষষ্ঠাঙ্গে প্রণাম করবে সাধু এক কোপে তোমার মাথা কেটে ফেলবে। আমাদের পরামর্শ শোনো। তুমি সাধুর কথা শুনেই বলবে, আমি রাজপুত্র হয়ে জন্মেছি, জীবনে কখনো কারো সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করিনি, কেমন করে করতে হয় তাও জানি না। আপনি একবার আমাকে দেখিয়ে দিলে তবে পারবো। তারপর যেই না সাধু তোমাকে দেখানোর জন্য মা কালীর সামনে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে পড়বেন, তুমি তক্ষুনি
তোমার তলোয়ারের এক কোপে তার মুন্ডুটা কেটে ফেলো। যেই তার মাথা কাটবে অমনি আমরা সকলে বেঁচে উঠব, কারণ সাধুর ক্রিয়া শেষ হবে না। বড় রাজপুত্র কাটা মুন্ডুগুলোকে ধন্যবাদ জানিয়ে ছোট ভাইকে সঙ্গে করে সাধুর কুটিরে গেল। কয়েকদিন দুজনে ফুল তুলে বনে বেরিয়ে কাটালো। তারপর সাধুর সাধনা শেষ হলো। তারপর দিন তিনি বড় রাজপুত্রকে বললেন, তুমি একবার আমার সঙ্গে মা কালীর মন্দিরে চলো, কিছু দরকার আছে। কি দরকার সে কথা সাধু বললেন না, কিন্তু রাজপুত্র বুঝেই নিল এবার তাকে বলি দেওয়ার সময় হয়েছে। ছোট রাজপুত্র দাদার সঙ্গে গেল, কিন্তু সাধু বললেন, তুমি ভেতরে প্রবেশ করবে না, বাইরে অপেক্ষা করো। ছোট রাজপুত্র বাইরে দাঁড়িয়ে রইল। মন্দিরের দরজা ভেজিয়ে সাধু বড় রাজপুত্রকে বললেন, দেবীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করো। রাজপুত্র বলল, আমি রাজার ছেলে, আমি তো কখনো কাউকে ষষ্ঠাঙ্গে প্রণামই করিনি, কেমন করে করতে হয় তাও জানি না। আপনি আমাকে একবার দেখিয়ে দিলে আমি খুশি হয়ে করব। সাধু তখন দেবীর পায়ের কাছে মাথা রেখে উপুর হয়ে লম্বা শুয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে বড় রাজপুত্র তার তলোয়ার তুলে এক কোপে তার মাথাটা কেটে ফেলল। অমনি কুলুঙ্গির সব কাটা মুন্ডগুলো জোরে জোরে হেসে উঠল। দেবী নিজে সজাগ হয়ে রাজপুত্রকে বর দিলেন। ওই সাধু নিখুঁত হওয়ার আশায় এতগুলো নিষ্ঠুর হত্যা করেছিল, তবু নিখুঁত হতে পারেনি। আমি বর দিলাম, তার বদলে তুমি নিখুঁত হবে, আর এই নির্দোষ মানুষগুলো আবার বেঁচে উঠবে। তারপর কাটা মুন্ডগুলোকে তাদের ধরের সঙ্গে জুড়ে দেওয়া মাত্রই তারা সব বেঁচে উঠে যে যার বাড়ি গেল। দুই রাজপুত্র তাদের দুই কুকুরছানা আর দুই বাজ পাখি নিয়ে রাজবাড়িতে ফিরে গেল। সেখানে গাছ দুটো সতেজ সবুজ হয়ে রোদে ঝিকমিক করছে। তখন চারিদিকে কি আনন্দ, কি আহ্লাদ! আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লেগে থাকে তাহলে আরও এরকম ধরনের গল্প শুনতে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট।